আচ্ছা, আপনারা বলেন দেখি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী না, শান্তিতে নোবেলজয়ী। আচ্ছা, একটা তো বলতে পারবেন যে ভাই, শান্তিতে নোবেলজয়ী মানুষের কাছে আপনি অর্থনীতিতে ভালো কি চান? উনি আবার নাকি একজন ভালো অর্থনীতিবিদ, খালি ভালো অর্থনীতিবিদ না, উনি আবার ভালো একজন ব্যাংকার। শুধু ভালো ব্যাংকার না, উনি আবার ভালো সুদের নীতিটা বুঝেন। শুধু সুদের নীতি বুঝেন না, উনি তার ব্যাংক ব্যবসাকে এমনভাবে বিস্তৃত করেছেন, সারা দুনিয়া জোড়া তার ব্যবসা গরমাগরম। সেই ডক্টর ইউনূস, যার সারা দুনিয়া জোড়া যোগাযোগ, তিনি না ক্ষমতায় আসলে পরে বাংলাদেশে ডলারের স্রোত বয়ে যায়। আপনাদের মনে যাদের প্রশ্ন আছে যে একটু ওই যে অর্থনীতির ভেতরের খোঁজ খবর জানতে চাই, যে দেশটা এখন কেমন আছে, একটা আওয়াজ দেয় মাঝে মধ্যে, দেখবেন বলে যে সামনে দুর্ভিক্ষ আছে। বিএনপি শেখ হাসিনাই এমন একটা করে গেছে দেশের অর্থনীতির টাইট দিয়া, মানে তারপরে তো তার একটা অবস্থান ছিল, সে চালিয়েছিল জিডিপি প্রবৃদ্ধির হার এগুলোতে একটা সব মানে উপরের দিকে ওঠা তার ছিল। ডক্টর ইউনূস আসার সময় সব পড়তে পড়তে এমন জায়গায় গেছে, এবং এরপরে ধরেন যদি বিএনপি ক্ষমতায় আসে আর এই অর্থনীতি নিয়ে চলে, কি যে জানটা বের হবে। এখন তারেক রহমান সাহেব, তিনি তো ডক্টর ইউনূসের মতন পড়াশোনা জানা, স্টাডি করা, বা তিনি অর্থনীতিবিদ না। এখন উনি কতটুকু কি করবেন, এটা আমার মনে হয় যে তার একটা অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস, এবং খুবই স্নেহের সাথে, গভীর স্নেহের সাথে। একটু চোখ রাখেন, দেখেন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, স্থবির মজুরি, কর্মসংস্থানের সংকট ও ব্যাংকিং খাতের ভয়াবহ বিপর্যয়ে দেশের অর্থনীতি এখন গভীর সংকটে। ভয় পাবেন না, আরো আছে, এটা তো মাত্র শুরু। সরকারি পরিসংখ্যানে কিছু উন্নতির ইঙ্গিত মিললেও বাস্তবে নিম্ন ও মধ্যম আয়ের লাখ লাখ পরিবার প্রতিদিন টিকে থাকার লড়াইয়ে পড়েছে। আয়ের তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে জীবনযাত্রার ব্যয় সামাল দেয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এটা বোঝার জন্য গবেষক হওয়ার দরকার নেই। আমি বললাম না, সেদিন আমি কলাতিয়াতে, ঢাকায় কেরানীগঞ্জের কাছে একটা বিকাশের দোকানের সামনে দাঁড়িয়েছে, ওনার কথোপকথন বোধহয় বন্ধু সমতুল্য কারোর সঙ্গে বলতেছে বাইরে 71 সালে তো দেশটা স্বাধীন করে দেয়, স্বাধীনতার আইনা দিচ্ছিল, আর এখন 24 যে কয় স্বাধীনতা করছে, স্বাধীনতা করে লাভ হয়েছে, আমার ব্যবসা নাই, ব্যবসা বন্ধ। যেই দিকেই যাই একই কথা, একই আলাপ। মফস্বলে তো খুব ঘুরে বেড়াই, আপনারা জানেন, মফস্বলে বিভিন্ন এলাকায় আমরা যাই। মফস্বলে যে কি হাহাকার ব্যবসা বাণিজ্যের, আমরা নিজেরা একেবারে এফেক্টেড, সাংঘাতিকভাবে এফেক্টেড। এই কিছু ভাড়াটারা নিয়ে চলতাম, ভাড়াটারা দিয়ে সেসব পাঁচটা ভাড়াটিয়া গেছে গিয়া, ব্যবসা নাই, দোকান বন্ধ করে। আমার প্রমাণ আছে, বলবেন না যে চাপা মারতে সিনু সাহেবের সমালোচনা করে দেখা, আমি নিজে তার প্র্যাকটিক্যাল প্রমাণ রে ভাই। আমার 5 দোকানদার ব্যবসা লুটে গেছে, কয় যে এমনি ভাড়া দিয়ে আর এমনি ব্যবসা করে চলতে পারবো না। আচ্ছা, চাল, ভোজ্য তেল, শাকসবজি, পরিবহন ব্যয়, বাড়ি ভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার খরচ পারিবারিক আয়ের বড় অংশ গ্রাস করেছে। তারপর বিশেষ করে মজুরি ভিত্তিক শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে না পারায় জীবন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি হিসাবে 2025 সালের নভেম্বরে গড় মুদ্রাস্ফীতি নেমেছে 8.29%। আমি কঠিন অর্থনীতির ডাটায় আপনাদেরকে নিয়ে গেলাম না। বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া নাজুক অবস্থা থেকে অর্থনীতিকে উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার কিছু কঠোর পদক্ষেপ নেয়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সংস্কার কার্যক্রম শুরু হয়। এর ফলে বৈদেশিক খাতে কিছুটা স্বস্তি ফিরেছে। 2025 সালে 18 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 2788 কোটি মার্কিন ডলার, যা 2024 সালে ছিল 1995 কোটি ডলার। একই সঙ্গে রপ্তানি, আমদানি ও প্রবাসী আয় বেড়েছে। তবে নিম্ন প্রবৃদ্ধি, দুর্বল বিনিয়োগ ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে পারেনি। আর কিছু বোঝানোর দরকার আছে আপনাদেরকে, যে কি অবস্থা এখন দেশের। ব্যাংকিং খাতে যারা কাজ করেন না তারা জানেন, আর ব্যাংকের যারা ভোক্তা, সোজা বাংলায় ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন না, যারা লোন নিয়েছেন, ধার নিয়েছেন, তারা জানেন যে তারা কোন সেই আফগানিস্তানি কাবুলিওয়ালার পাল্লায় এখন পড়েছেন, হারে হারে টের পাচ্ছেন শেখ হাসিনা সরকার যাওয়ার পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।